রহস্যের জীবনগাথা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সালাম, শুভেচ্ছা ও ভালোবাসা। রহস্যের জীবনগাথা চ্যানেল আমার নয়, আপনাদের। আমি আপনাদের হয়ে আপনাদের লুকোনো রহস্যময় কথাগুলো প্রকাশ করার জন্যই এই চ্যানেল খোলা। তাই আপনারা আপনাদের সেই লুকোনো রহস্যময় গল্পগুলো আমাকে পাঠিয়ে দিবেন। ইমেল করে পাঠাতে পারেন। আমার প্রত্যেকটা ভিডিওতে ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে, সেখানে আপনারা আপনাদের সেই গল্পগুলো পাঠিয়ে দিতে পারবেন। আর আমি সম্মানের সাথে আপনাদের সেই গল্পগুলো পাঠ করে সবাইকে শোনাবো। তো আজকে আমি আপনাদেরকে নতুন একটা গল্প শোনানোর জন্য এসে গেছি। তো আপনারা অবশ্যই আমার গল্পটি শুনবেন এবং এই গল্পটি এক ভাই পাঠিয়েছেন ইমেল করে। আপনারা আমাকে অনুপ্রেরণা দিয়ে সাহায্য করবেন। আপনাদের একটা অনুপ্রেরণা, আপনাদের একটা উৎসাহ আমার জন্য আশীর্বাদ স্বরূপ। আমি আপনাদের আশীর্বাদটুকু নিয়ে আগামী পথ চলায় পাথেয় হতে চাই। তাই আপনারা আমাকে আপনাদের ভালোবাসা থেকে বঞ্চিত করবেন না। আপনাদের বোন হয়ে, আপনাদের শুভাকাঙ্ক্ষী হয়ে, আপনাদের প্রিয়জন হয়ে আপনাদের প্রতি আকুল আবেদন রইল, আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। যিনি গল্পটি পাঠিয়েছেন আমি ওনার মতো করেই পড়ে শোনানোর চেষ্টা করছি। ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আর দেরি নয়, শুরু করা যাক। আসসালামু আলাইকুম কামরুন নাহার আপা। আশা করি আপনি ভালো আছেন। আর আমি সব সময় আপনার জন্য দোয়া করি, আপনার সুস্থ সুন্দর জীবনের জন্য। আমি দীর্ঘ কয়েক বছর ধরে থেকেই আপনার ফেসবুক বন্ধু। জানতে পারলাম আপনি একটা রহস্যের জীবনগাথা চ্যানেল খুলেছেন এবং আপনার চ্যানেলে মনের গভীরে লুকোনো রহস্যের গল্পগুলো প্রকাশ করার কথা বলেছেন। সেই সুবাদে মনে সাহস নিয়ে আপনাকে আমার রহস্যময় জীবনের গল্পটি পাঠালাম। আশা করি আপনি আমার গল্প আপনার চ্যানেলে প্রকাশ করবেন। আমার আশা ও বিশ্বাস, জীবনের লুকোনো রহস্যের গল্পগুলো আমার পাঠানো আপনার দর্শকের ভালো লাগবে এবং আপনারও ভালো লাগবে। আপনি আমার গল্পটি আপনার দর্শকের মাঝে তুলে ধরবেন, এটাই দাবি রইল। আমার সামান্য পরিচয়। আমি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার 11 নম্বর ইউনিয়নের মাহাতাবপুর গ্রামের একজন অতি সাধারণ মানুষ। আমার নাম রাফি। দিনাজপুরের স্টেশনের তখনও ভোরের সোনালী আলো ছড়িয়ে পড়েনি। ঘন কুয়াশা মিলিয়ে সূর্যের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়েছিল চারপাশে। স্টেশনের চিরচেনা কোলাহল, মাইক থেকে ভেসে আসা ঘোষণা, চায়ের দোকানে ধোয়া ওঠা চা, গরম চা, আর যাত্রীদের ব্যস্ত পদাচরণ চারপাশ ভরে গেছে। আমি দাঁড়িয়ে আছি 1 নম্বর প্ল্যাটফর্মে। আমি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করি। আমার বয়স 29। নানান সমস্যার কারণে বিয়ে থা এখনো করিনি। অফিসের কাজের প্রেসার আর না কুলাতে পেরে কয়েকদিনের ছুটি নিয়ে বেরিয়ে পড়লাম সুন্দরবনের উদ্দেশ্যে। ব্যাগ গুছালাম, চোখে কৌতূহল। এই প্রথম যাচ্ছি একাই ঘুরতে, বন্ধুদের সাথে না, পরিবারের সাথেও না। অফিসের থেকে ছুটি নিয়ে কয়েকদিনের জন্য ঘুরতে, তাও সুন্দরবন ভ্রমণে। সুন্দরবনের নাম মনে হলেই চোখে ভেসে ওঠে হরেক রকম জীববৈচিত্র্য, ভালো লাগা, ভালোবাসার অনুভূতি। আমি জীব বৈচিত্র্য আর প্রকৃতি অনেক ভালোবাসি। আমি জানতাম না আমার এই যাত্রাই আমার জীবনের মোড় ঘুরিয়ে দিবে। স্টেশনের হুইসেল বাজার সাথে সাথেই মানুষজন ছুটে এলো কামরার দিকে। ঠেলাঠেলির মধ্যেই উঠে বসলাম নির্ধারিত সিটে। জানলার সামনে আসন এখনো ফাঁকা। নাটোর স্টেশনে ট্রেন হালকা বিরতি। আমি চারপাশে লোকের হইচই কোলাহল দেখে চুপচাপ বসে আছি। অল্প সময়ের মধ্যে পাশের সিটে বসলো একটি মেয়ে। তার পরনে ছিল হালকা গোলাপি রঙের কামিজ, নীল রঙের সালোয়ার পরিহিত। অপূর্ব সুন্দর, হরিণীর মতো চোখ, মাথায় ছিল কুকরানো চুল। হাইট অনুমানিক 5 ফুট থেকে
5 ফুট 5 ইঞ্চি বা 4 ইঞ্চি লম্বা, হয়তোবা। নজর করা অপরূপ সুন্দরী, চোখ ছুঁয়ে যাওয়ার মতো। মেয়েটির চোখ দুটো অবাক করার মতো সুন্দর, গভীর টলটলে, যেন চোখটি কথা বলে। আমি কিছুটা অবাক হলেও কিছু বললাম না। মেয়েটি শান্তভাবে ব্যাগ গুছিয়ে রাখলো, তারপর জানলার বাইরের দৃশ্যের দিকে তাকিয়ে বসে রইল। আমি চুপচাপ হেডফোন বের করলাম। ভ্রমণের সময় গান শুনতে, বই পড়তে ও বাইরের দৃশ্য দেখতে আমার ভীষণ ভালো। কিন্তু হেডফোনের গান আমার মন টিকল না। অদ্ভুতভাবে আমার দৃষ্টি বারবার চলে যাচ্ছিল মেয়েটির চোখের দিকে। ট্রেন চলতে শুরু করলো। ধীরে ধীরে শহর পেরিয়ে সবুজ মাঠ, গ্রাম, নদী ভেসে উঠলো। নানান রকম মৌনতা। চারপাশের দিকে যতই তাকাই ততই কেমন জানি অদ্ভুত এক মায়া জন্মে গেল আমার হৃদয়ে। সামান্য সময়ের মধ্যেই ট্রেনের ভিতরে এক ধরনের আলগা বন্ধুত্ব তৈরি হয়ে যায়। কেউ চিপস খুলে খাচ্ছে, কেউ জোরে জোরে কথা বলছে, কেউ বা ঘুমিয়ে পড়েছে। কিন্তু আমার আর সামনের অচেনা মেয়েটির মধ্যে তখনও নীরবতা। কেউ কারো সাথে কথা বলাবলি হয়নি। হঠাৎ পাশের সিট থেকে এক খালা এসে বলল, বাবা তোমার কাছে পানি আছে? আমি তাড়াতাড়ি ব্যাগ থেকে পানি এগিয়ে দিলাম। খালা পানি পান করে ধন্যবাদ জানিয়ে চলে গেলেন। তখন হঠাৎ করে মেয়েটি আস্তে করে বলে উঠল, আপনি খুব ভদ্র ও ভালো মনের মানুষ। আমি চমকে উঠলাম। মেয়েটির কণ্ঠটা ভীষণ মিষ্টি, লাজুক, ভদ্র, আর কেমন যেন এক অদ্ভুত মায়া জড়ানো। আমি ধন্যবাদ বলে নিজের নাম বললাম আর জিজ্ঞেস করলাম, আপনি? মেয়েটা তার নাম বলল। আমি নীলা। নামটা শুনেই যেন অদ্ভুত আলো ঝলকে পড়ল আমার চোখে ও মুখে। আমি জিজ্ঞেস করলাম, আপনার গন্তব্য কত দূর? নীলা বলল, আমার পরিবার সহ ঢাকায় যাচ্ছি। তারা অন্য কামরায়, আমি একা বসেছি এখানে। একসাথে সিট পাইনি, তাই একসাথে বসা হয়নি। কথাগুলো বলার সময় নীলার চোখে এক ধরনের উজ্জ্বলতা অনুভব করলাম। আমি সাহস করে বললাম, আমি একাই যাচ্ছি, অফিসের ছুটি পেয়েছি, ভেবেছি একটু ঘুরে আসি। কাজের অনেক চাপ ছিল, অনেক বলে কয়ে অফিস থেকে কয়েকদিনের ছুটি নিয়ে আমিও বেড়ানোর জন্য যাচ্ছি। নীলা মুচকি হেসে বলল, একা ভ্রমণ মজার, তবে মাঝে মাঝে একঘেয়েমি মনে হয়। আমি মজার ছলে বললাম, আপনি থাকলে একঘেয়েমি হওয়ার প্রশ্নই আসে না। কথাটা বেরিয়ে যাওয়ার সাথে সাথে আমার বুক ধকধক করে উঠল। এমন সাহসী কথা বলার অভ্যাস আমার নেই। আমার এমন কথায় নীলার চোখ নিচু করে হেসে ফেলল। ট্রেন দ্রুত গতিতে এগুচ্ছে। বাইরের দৃশ্যের সাথে সাথে আমরা দুজনের কথাগুলো চলতে লাগলো। নীলা মিরপুর বাংলা কলেজে পড়ে, ইংরেজি সাহিত্য বিভাগে। ছুটিতে পরিবার সহ দিনাজপুর বেড়াতে এসেছিলেন এক আত্মীয়র বাড়িতে। আমিও বললাম, আমি একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করি। ভ্রমণ, গান আর কবিতা পড়তে ও লিখতে ভালোবাসি। আমাদের কথোপকথনের সময় থমকে গেল যেন। দুজনের হাসি, দুজনের চোখের ইশারা সব মিলিয়ে অদ্ভুত এক টান তৈরি হলো আমাদের মধ্যে। আবারও ট্রেন থামলো একটা স্টেশনে। কয়েক মিনিটের জন্য স্টপেজ, চারপাশে হইচই। নীলা আমাকে বলল, আপনি নামবেন না? আমি বললাম, নামলে আপনার সাথে কথা বলা বন্ধ হয়ে যাবে। কথাটা শুনে নীলা তাকালো সোজা আমার চোখের দিকে, গভীর দৃষ্টি, যেন ভেতরে কিছু বলতে চাইছে। মুহূর্তটা দীর্ঘ হলো, অথচ দুজনেই কোনো কথা বলা হলো না। ট্রেন আবারও চলতে শুরু করলো। বাতাসে আনন্দ, উচ্ছ্বাসের গন্ধ আসতে লাগলো অন্তরের অন্তরস্থল থেকে। ভিতরের থেকে কেমন যেন একটা অন্যরকম শান্তি অনুভব করতে পারছি। আমি সাহস করে বললাম, আপনার চোখ খুব সুন্দর। আপনার চোখ অনেক রহস্যময়, মায়া জড়ানো, মনে হয় গল্প বলে। নীলা কিছুক্ষণ চুপ করে থেকে উত্তর দিল, চোখ অনেক কিছু বলে ফেলে, সেগুলো মুখে বলা যায় না। আমি কিছুটা হলেও বুঝতে পেরেছি এই কথার ভিতরে অনেক গোপন অনুভূতি লুকিয়ে আছে। আমি আস্তে করে বললাম, তাহলে আপনার চোখ যা বলছে আমি কি সেটা বিশ্বাস করব?
নীলা জানালার বাইরের দিকে তাকিয়ে রইল, কোনো উত্তর দিল না। কিন্তু তার ঠোঁটের কোণে মৃদু হাসি খেলে গেল। সেটা আমি নিজের চোখেই দেখলাম। বিমানবন্দরে পৌঁছানোর আগেই যেন মনের ভিতরে এক অদৃশ্য সম্পর্কের বুনন হলো। কথা, হাসি, দৃষ্টি সব মিলিয়ে চেনাচেনি ভেদাভেদ গলে গেল আমাদের। ট্রেন থামাতেই যাত্রীরা নেমে গেল ব্যস্ত শহরে। নীলার পরিবার এসে তাকে নিয়ে গেল। আমিও নামলাম। তবে নীলার সাথে কাটানো মুহূর্তগুলো কিভাবে কেটে গেল 8 ঘন্টার জার্নি বুঝতে পারিনি। কথার মায়ায় আমরা একে অপরের মোবাইল নাম্বার পর্যন্ত দিতে নিতে ভুলে গেছি। হঠাৎ পিছন থেকে নীলা বলল, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো, হয়তো আবার কোনোদিন দেখা হবে। আমি থমকে গেলাম। কিছু বলার মতো কথা খুঁজে পেলাম না। শুধু বললাম, দোয়া করবেন আবার যেন দেখা হয়। নীলার চোখে রহস্যের দৃষ্টি নিয়ে হালকা মাথা ঝুঁকিয়ে চলে গেল। এদিকে আমার ভিতরে অন্ধকার নেমে এলো, শূন্যতার। সাগরের ঢেউয়ের গর্জনে আমার বুক কেঁপে উঠল। এই ভ্রমণ আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। আমি জানি না ভবিষ্যতে দেখা হবে কিনা, তবে আজকের দিন, আজকের ভ্রমণ, আজকের চোখের এই দৃষ্টি আজীবন আমার হৃদয়ে রয়ে যাবে। আমি প্রথম দেখাতে নীলার চোখের প্রেমে পড়েছি। আমার কাছে অন্য কোনো মেয়ে ভালো লাগে না। লম্বা সময় পর হয়ে গেছে, আমি এখনো বিয়ে করি নাই। নীলার সাথে সাক্ষাৎ আমার প্রায় লম্বা সময়। আজ 6 বছর অতিবাহিত হয়ে গেল। হয়তো নীলার বিয়ে হয়েছে, আমার কথা হয়তো নীলার মনেও নেই। আমি কিন্তু নীলাকে ভুলতে পারি নাই। জীবনের বাকি দিনগুলো হয়তো নীলার মাঝে কাটাতে পারবো, নীলার স্মৃতি নিয়ে কাটিয়ে দিতে পারবো সেই দিনগুলো। আমার মনের লুকোনো গল্পটা যদি আপনার ভালো লাগে, আপনার চ্যানেলে প্রকাশ করার অনুরোধ করছি। নাহার আপু, আপনি ভালো থাকবেন, মন থেকে দোয়া রইল। এতটা বছর আমি নীলার শূন্যতায় শূন্য হয়ে বুঁদ আছি। মনে হয় আমার রক্ত কণিকায় সাথে মিশে গেছে নীলা। আমাকে পরামর্শ দিয়ে উপকৃত করবেন, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার জীবনের সাথে ঘটে যাওয়া কথাগুলো আপনারা যারা ধৈর্যের সাথে শুনছেন, সবাইকে আমার সালাম ও কৃতজ্ঞতা। পরিশেষে একটি কথা বলতে চাই, দিন শেষে সব পুরুষ ছেড়ে যায় না। কিছু পুরুষ তার ভালোবাসার মানুষটিকে শখের নয়, অস্তিত্বের অংশ হিসেবে দেখে। সে শুধু পাশে থাকার কথা বলে না, সে কয়েকদিন নয়, হারিয়ে যাওয়ার জন্য নয়, সে কয়েকদিন নয়, হারিয়ে ভালোবেসে অসহায় সময়ে হাত ছেড়ে না দিয়ে বরং শক্ত করে ধরে রেখে এমন এক পুরুষের ভালোবাসা। হারানোর ভয়েই তো আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। প্রেম মানে শুধু পাওয়া নয়, হারিয়ে তাকে নিজের মনে রাখা। হারানো আর পাওয়া না পাওয়ার মাঝেই জীবনের আসল রং লুকিয়ে থাকে। আমরা পথের শেষ জানি না, তবু পদক্ষেপ থেমে থাকে না, কারণ যাত্রাটাই সবচেয়ে সুন্দর। জীবনের প্রতিটি সকাল, প্রতিটি সন্ধ্যা, প্রতিটি মুহূর্ত নতুন আশা বয়ে আনে। একান্ত চাওয়াগুলো হয়তো কখনো পাওয়া যায়, কখনো পাওয়া যায় না, কখনো পূর্ণ হয়, কখনো পূর্ণ হয় না, তবুও মন ভরে উঠে মুগ্ধতায়। প্রিয় রাফি ভাই, আপনার জন্য দোয়া রইল আমার পক্ষ থেকে। আমার সকল বন্ধুরা ধৈর্যের সাথে গল্পটি শোনার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। আপনারা আপনাদের জীবনের সাথে ঘটে যাওয়া গল্পগুলো আমাকে পাঠাতে পারেন। আমি আপনাদের হয়ে আমার চ্যানেলে প্রকাশ করব, আপনাদের ইচ্ছে অনুযায়ী। আপনারা চাইলে আপনাদের নাম প্রকাশ করব, আপনারা না চাইলে আপনাদের নাম প্রকাশ করব না। সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন গল্প নিয়ে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবাই আনন্দে থাকবেন। প্রতিটা মানুষের জীবন হাসি আনন্দে ভরে উঠুক, এই কামনাই রইল।